কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে তৌহিদুরের মৃত্যুতে ক্যাম্প কমান্ডার প্রত্যাহার। আইএসপিআর এর বিবৃতি, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার দপ্তরের। কিছুক্ষণের মধ্যেই পর্দা উঠছে ২১শে বইমেলার। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। দায় ও দরদ নিয়ে বাংলাকে সর্বজনীন করার আহ্বান। জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে অনিশ্চয়তা। দাবি না মানলে বিকেলে সড়ক অবরোধের ডাক তিতুমির কলেজ শিক্ষার্থীদের। দাবি না মানলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। বিকাল ৪টা থেকে আমরা আমাদের ব্লকের কর্মসূচিটি অব্যাহত রাখবো। এবং বয়ান ও জিকিরে মুখর টঙ্গীর ইজতেমা ময়দান। ইবাদত বন্দেগীতে মশগুল দেশ বিদেশের লাখো মুসল্লি। প্রত্যেক ঘরে ঘরে দিনের ফেকির নিয়ে যাইতে পারে, এই বিষয়ে এখানে কথা আছে। বয়ানে আমরা আল্লাহ তাআলার একত্ববাদ প্রকাশ পাইছি। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। দুপুরে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে আইএসপিআর। এ সময় অভিযানে আটকের পর মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে তৌহিদুর রহমানকে আটক করা হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তৌহিদুর রহমান সদর উপজেলার ৫ থুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে পরিচিত। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে তৌহিদুরের মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। এ ঘটনার নিন্দা জানিয়ে আইজিপিকে আসামিদের ধরার ক্ষেত্রে সংস্কারের বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিবৃতিতে জানানো হয়, অভিযোগের ভিত্তিতে কুমিল্লার বিএনপি নেতা তৌহিদুর রহমানকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় যৌথ বাহিনী। আটক করার পর পুলিশ নিরাপত্তা বাহিনীর দ্বারা আহত অবস্থায় তৌহিদুল ইসলাম নামে এক যুবককে গভীর রাতে কুমিল্লার হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। প্রধান উপদেষ্টার বিবৃতিতে জানানো হয়, পুলিশ জিজ্ঞাসাবাদ, অপরাধ ব্যবস্থাপনা এবং বিচারিক পদ্ধতিতে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি সুযোগ নির্মূল করার প্রচেষ্টা অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে এই প্রতিবেদনগুলি নিয়ে অর্থবহ সংলাপ করবে। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখা এই সরকারের একটি মূল মিশন, যার মধ্যে দেশের শীর্ষস্থানীয় কিছু অধিকার কর্মী অন্তর্ভুক্ত রয়েছে। শেখ হাসিনার আমলের মতো অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা সংঘটিত হতে থাকলে জাতি হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনের ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় কুমিল্লায় সম্প্রতি যুবদল কর্মীর মৃত্যু প্রসঙ্গে কথা বলেন তিনি। কিন্তু আমরা তো কেউ ক্ষমতার শেয়ার চাই না। এখন বৈষম্য বিরোধী ছাত্ররা তারা পতনের পর তারা কি রকম দেশ চায় এবং সর্বপ্রথম হচ্ছে তারা এই দেশের শিক্ষানীতিকে কিভাবে গড়ে তুলবে, সেইটা তো হচ্ছে তাদের কাজ। এখন বৈষম্য বিরোধী ছাত্ররা যদি প্রতিটা মিনিস্ট্রিতে একটা করে কমিটি করেন, তাহলে এইটা একটা রাষ্ট্রের যে ফাংশনাল একটা যে মানে আর্টিকুলেটেড যে একটা রাষ্ট্র, সে রাষ্ট্র তো হবে না।
জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যে আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করবেন তিনি। এরপর বিকেল 5টায় সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবারের বইমেলা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের সহকর্মী হাসিবিল। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হয়েছি তার সাথে। হাসিব, প্রধান উপদেষ্টা কখন এসে পৌঁছাবেন জানাবেন এবং এবারের আয়োজন কেমন দেখছেন? মুক্তি, এবারের আয়োজন নিঃসন্দেহে জুলাই অভ্যুত্থানকে সামনে রেখেই এবারের আয়োজনটি করা হয়েছে। এই আয়োজনে এবারের মেলায় প্রবেশে করলেই দেখা যাবে যে জুলাই গণ অভ্যুত্থানের যে একটি আবহ সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা যেই মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা সেটি উদ্বোধন করবেন বেলা ৩টার দিকে। তার আগে কিছুক্ষণ আগে এসে পৌঁছাবেন এবং এর সঙ্গে ইতিমধ্যে আমরা দেখেছি সকল কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে এবং যারা অতিথি তারা প্রবেশ করছেন তাদের পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করছেন। সেটি বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। সেই অনুষ্ঠানটি আমি রয়েছি সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে এবং সেখানে প্রধান উপদেষ্টা সেই মেলার উদ্বোধন করবেন এবং সাহিত্য পুরস্কার দেবেন এবং সেটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং বাংলা একাডেমির মহাপরিচালক তিনি মোহাম্মদ আজম তিনি বক্তব্য রাখবেন এবং প্রধান উপদেষ্টারা কথা বলবেন। এবং এর সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে এবার বইমেলায় আপনাকে শুরুতে যেটা বলছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা সেটি আবহ সেটি ফুটিয়ে তোলা হয়েছে এবং বইমেলার এবারে কিন্তু গতবারের চাইতে বইমেলা এবং প্রকাশনীর সংখ্যাও বেড়েছে। গত বইমেলার চাইতে এবার প্রায় 50টি প্রকাশনী বেড়েছে, অর্থাৎ 708টি প্রকাশনী বইমেলার প্রকাশনীতে এবং সেখানে ইউনিট থাকবে 1084টি এবং ঠিক গত বছর কিন্তু 642টি প্রকাশনী ছিল এবং এর সঙ্গে ইউনিট ছিল 946টি। কিন্তু এই যে গতবার বা তার আগে বিগত 15 বছরে শেখ হাসিনার শাসনামল কর্তৃত্ববাদী শাসনামলে দেখা গেছে যে তার মতো করে তার মতের বিপক্ষে গেলেই সেই বইমেলায় কোনো প্রকাশনী স্থান পেত না। কিন্তু সেই জায়গায় এবারের বইমেলায় দেখা গেছে যে ইসলামিক বেশ কিছু প্রকাশনী এবং আরও অন্যান্য বেশ কিছু প্রকাশনী এখানে যুক্ত হচ্ছে এবং একই সঙ্গে বইয়ের সংখ্যা এবং পাবলিশার্সের সংখ্যা বেড়েছে এবং আশা করা হচ্ছে যে এবারের বইমেলায় স্বতঃস্ফূর্ত লেখক এবং পাঠকদের একটি অংশগ্রহণ বা মেলবন্ধন তৈরি হবে। কারণ দেখা গেছে যে এর আগেও বইমেলায় মুক্তবৃত্তির যেসব বই প্রকাশ হবার কথা বা প্রকাশ করতে পারতেন না অনেক লেখক এবং সেগুলো বইমেলা থেকে সেসব বই জায়গা পেত না। আমরা কিন্তু আমরা সেই রকম সমালোচনা এবারে বইমেলায় দেখছি না, অর্থাৎ যে গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ সকল মত বা মানুষের যে মেলবন্ধন মুক্ত চিন্তার যে জায়গা এই বইমেলায় সেটি প্রাধান্য পাবে এটি আমরা আশা করছি এবং এর সঙ্গে সকল আয়োজন সম্পন্ন এবং কিছু কার্যক্রম আপনি দেখলেন যে এখন পর্যন্ত প্রথম দিন হিসাবে কিছু স্টলে এখনও কিছু কর্মযজ্ঞ চলছে, চলমান, সবাই ব্যস্ত এবং এটি আজকে বিকেল 5টা থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এই ছিল মুক্তি। সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হাসিবুল্লাহ। 52 রক্তাক্ত আত্মত্যাগের মধ্য দিয়ে পাওয়া মাতৃভাষা বাংলা। কয়েক দশক পেরিয়ে মাতৃভাষা বাংলার ব্যবহার সার্বজনীন করা যায়নি। বিশ্বায়ন আর ভিনদেশি সংস্কৃতির আধিপত্যে বেড়েছে বাংলার প্রতি উদাসীনতা। তবে তরুণ প্রজন্মের দাবি বাংলা ভাষার প্রতি দায় ও দরদ বাড়াতে উদ্যোগী হতে হবে রাষ্ট্রকেই। তথ্য প্রযুক্তির বিকাশের সাথে সর্বস্তরে বাংলা প্রচলনের কার্যক্রম চলমান বলছে বাংলা একাডেমি। বাকিটা জানাবেন সাজিদ আরাফাত। ফেব্রুয়ারি বাঙালির এক অনির্বাণ বাতিঘর। শোক আর গৌরবের অধ্যায়, যার পরতে পরতে আত্মত্যাগের গল্পগাথা। রক্তের দামে কেনা মায়ের ভাষা। 52 ফেব্রুয়ারিতে রফিক, শফিক, বরকত, জব্বারদের
প্রাণের বিনিময়ে পেয়েছে রাষ্ট্রভাষার মর্যাদা। আনন্দ, বেদনা, ইচ্ছা, আকাঙ্ক্ষার সবটুকুই যেন নিংড়ে দেয়া এই বাংলাতেই। শেকড়ের নির্যাস খুঁজে পাওয়া যায় মায়ের ভাষায়। 52 থেকে 71, তারপর কর্তৃত্ববাদ থেকে মুক্তির 24। এই দীর্ঘ পথ চলায় মাতৃভাষার প্রচলন যেখানে অপরিহার্য, সেখানে বাংলা ভাষার প্রতি অবমূল্যায়নও কম নয়। শিক্ষা ব্যবস্থা থেকে কর্মক্ষেত্র কিংবা বিচার ব্যবস্থায় সার্বজনীন করা যায়নি বাংলাকে। বিশ্বায়ন আর ইংরেজির আধিপত্যে বাড়ছে বাংলার প্রতি অবজ্ঞা, ঔদাসীন্য। তবে বাংলা ভাষার প্রতি দায় ও দরদে যে ছেদ, তা দূর করে সার্বজনীন করার আহ্বান তারুণ্যের কণ্ঠে। নিজের ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমার দেশের যুগ 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 ধরে শিল্প সাহিত্যিকরা কত কিছু আমাদের জন্য সৃষ্টি করে রেখে গেছেন, আমাদের চিন্তাবোধের জায়গা তৈরি করে, নতুন দ্বার উন্মোচন করে দেয়। বিশেষ করে আমরা ফেব্রুয়ারি মাস আসলে আমরা ভাষার গুরুত্বটা, বাংলা ভাষার গুরুত্বটা বা দরদের বিষয়টা সামনে আনি। দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি পাঠ্যপুস্তক রচনাসহ গণতান্ত্রিক রাষ্ট্র প্রকল্পকে এগিয়ে নিতে মাতৃভাষার মূল্যায়নের দাবি তরুণদের। 21শে ফেব্রুয়ারি উদযাপন করার ক্ষেত্রেও ওই মাতৃভাষাটাকে প্রাধান্য দেওয়ার কারণে এই জিনিসটা রাষ্ট্রভাষা কিংবা দাপ্তরিক ভাষার ব্যাপারটা ঢাকা পড়ে যাচ্ছে। এমনকি এবার যে সংবিধান সংস্কার কমিশন অনেকগুলো প্রস্তাব দিয়েছে, সেখানে কিন্তু তারা রাষ্ট্রভাষা হিসেবে বাংলার কথা বলেছে, তো হুইচ ইজ গুড। বিশ্বায়ন কিংবা প্রযুক্তির বিকাশে ভিনদেশি ভাষার প্রভাব যখন বাড়ছে, তখন কি উদ্যোগ বাংলা একাডেমির? এমন বাস্তবতাকে সঙ্গী করে প্রতিষ্ঠানটির দাবি, শ্রেণীভেদে ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তথ্য প্রযুক্তি ও উপস্থাপন কৌশলের বন্দোবস্তে গুরুত্ব দিচ্ছেন তারা। আমরা মনে করি যে বাংলা একাডেমি এখন নতুন উদ্যোগ হিসেবে আমরা নিয়েছি অলরেডি, আরও আগে হয়তো নেওয়া উচিত ছিল এবং সামনের আকার বাড়াতে হবে, যে আমাদের মানে ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত যে মাধ্যমগুলো এবং উপস্থাপন কৌশলগুলো, এগুলোর দিকে আরও বেশি অগ্রসর হতে হবে। ভাষা গবেষক ও বাংলা একাডেমির চেয়ারম্যান বলছেন, ঐতিহ্য আর অর্জনের গৌরব সত্ত্বেও গবেষণা আর সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে পড়েছে বাংলা। এজন্য ভাষার উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার তাগিদ তার। যখন যে সরকার ক্ষমতায় থাকে, সেই সরকার নানাভাবে বাংলা একাডেমিকে খুব বেশি ব্যবহার করতে চায়। এর ফলে যেসব কাজ বাংলা একাডেমি করতে পারত, আরও সম্ভাবনা ছিল, তার অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যায়। কাজেই আমরা বলবো যে সরকারি সহায়তা দরকার, কিন্তু সরকারি সহায়তার উপর নির্ভর করে থাকলে বাংলা ভাষা এত দূর এগোতে পারত না। বাঙালির অস্তিত্ব, সাংস্কৃতিক ও ঐতিহ্যগত মর্যাদার প্রশ্নে অবহেলা নয়, সাংবিধানিক বাধ্যবাধকতার পাশাপাশি আইন প্রয়োগ করে বাংলা ভাষার ব্যবহার সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিকভাবে বাংলাকে তুলে ধরার আহ্বান সবার। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। বাংলাদেশে সংগঠিত ছাত্র জনতার বিপ্লব ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হাজার তরুণের প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। পাশাপাশি সবাই মিলে কাজ করবার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। 21টি দেশের অংশগ্রহণে সোশ্যাল বিজনেস সামিটে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। তরুণদের উদ্যোক্তা হবার ব্যাপারেও আগ্রহী হতে অনুপ্রেরণা দেন তিনি। With the sacrifices of thousands of young people who gave their life and got wounded, gave their limbs, gave their body to make sure the day comes. So this is a historical moment that we participate in, and thinking together to build that new Bangladesh. As their dream is new Bangladesh, for the whole world is creating a new world. And that's where it brings us to this summit, with the participation of 21 countries, and how to build that.
রোডম্যাপ অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজ তফসিল ঘোষণার কথা। সেই খবর জানাতে আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন নাজমুস সাকিব। সাকিব, জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি এলো কিনা জানাবেন, শিক্ষার্থীরা কি বলছেন এই বিষয়ে? মুক্তি, চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আজকে হওয়ার কথা ছিল, অর্থাৎ তফসিল ঘোষণা কিন্তু আজকে হওয়ার কথা 1 ফেব্রুয়ারি। তবে আমরা আসলে সকাল থেকে যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের তফসিল কিন্তু ঘোষণা হয়নি। যদিও আজকে প্রক্টোরিয়াল টিম বা উপাচার্য সহ তাদের একটি কমিটির কিন্তু বিকাল 3টা নাগাদ একটি বৈঠকে বসার কথা, এবং সেই বৈঠকের পরপরই হয়তো সিদ্ধান্ত হবে যে জাকসু নির্বাচনের আসলে তারিখ ঘোষণা হবে কিনা, কিংবা কবে নাগাদ প্রার্থীরা আবেদন করতে পারবেন, কবে নাগাদ প্রত্যাহার করা যাবে, সেই সব বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে দেশের আসলে সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই যে ছাত্রদের যে সংগঠন ছাত্র সংসদ, সেগুলো কিন্তু এক প্রকার অকার্যকর হয়ে আছে। ফলে বারবারই আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতে যদি লেজর ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটা যদি নিরসন না করা যায়, সেক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা বা বিশ্ববিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ফলে তারা যেটা জানাচ্ছেন যে এই ছাত্র সংসদ নির্বাচন কিন্তু হওয়া জরুরি, যারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং গত 30 ডিসেম্বরের পরপরই কিন্তু একটি নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে ভোটার যে হালনাগাদ সেটা কিন্তু হয়েছিল। তবে আজকে আসলে যেই তফসিল ঘোষণা করার কথা সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি। যদিও জানাতে চাই যে শিক্ষার্থীদের যে সংগঠনগুলো রয়েছে, অর্থাৎ ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির সহ অন্যান্য যে সংগঠন, সেই সংগঠনগুলো বারবার আসলে উপাচার্যের সঙ্গে কথা বলছেন, এবং গতকালকেও তারা কিন্তু কথা বলেছেন। তবে আশানুরূপ যেই সিদ্ধান্ত সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না। যদিও প্রক্টরের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তিনি যেটা জানাচ্ছেন যে যদি নির্ধারিত তারিখ ঘোষণা করা হয় তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কিন্তু একটি যে রোডম্যাপ সেটা কিন্তু ঘোষণা করবে। এছাড়াও আজকের এই যে তফসিলের যদি দেয়া হয়, সেই তফসিলের পরিপ্রেক্ষিতে আগামী দিনের নির্বাচনের রোডম্যাপ কি হবে এবং কিভাবে এই জাকসু অর্থাৎ জাহাঙ্গীরনগর ছাত্র সংসদ কত দ্রুত এগিয়ে নেওয়া যায়, সেই সব বিষয় কিন্তু প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সেসব বিষয় কিন্তু আমরা জানাতে পারবো। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সবশেষ। মুক্তি। সহকর্মী নাজমুস সাকিব আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এদিকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের অনশন চলছে, তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই বিষয়ে জানাতে মহাখালী থেকে যুক্ত হয়েছেন মাঝার মাহবুব। মাঝার, বিকেলের মধ্যে দাবি না মানা হলে অবরোধ কর্মসূচি রয়েছে, তো সে বিষয়ে শিক্ষার্থীদের বক্তব্য কি, তারা কি বলছেন? মুক্তি, শিক্ষার্থীরা কিন্তু আজকে 4র্থ দিনের মতো অনশন কর্মসূচি পালন করছে। গতকালকে আমরা যেমনটা দেখেছি যে সন্ধ্যার পরে সড়ক অবরোধ করে যেই গুলশান পর্যন্ত রাস্তা চলাচল বন্ধ ছিল, আজকে কিন্তু সকাল থেকে তারা সেই কর্মসূচি কিছুটা শিথিল করেছে। তবে বিকেল 4টা পর্যন্ত সরকারকে তারা কিন্তু সময় বেঁধে দিয়েছে যে যদি তাদের যেই দাবি, সেই দাবির পক্ষে ইতিবাচক কোনো সাড়া যদি সরকারের পক্ষ থেকে না আসে, তবে আবারও বিকেল 4টা থেকে তারা কঠোর কর্মসূচিতে যাবে। সেই কর্মসূচির মধ্যে তাদের রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে ব্লকের কর্মসূচি তারা ঘোষণা করেছে, সেই সঙ্গে তারা রেল কর্তৃপক্ষকে একটা চিঠি দেবে। সেই চিঠিতে তারা রেল চলাচল যেই বন্ধ রাখবার জন্য যে কর্মসূচিও তারা ঘোষণা করেছে, অর্থাৎ উত্তর সিটির আওতার মধ্যে দিয়ে যেই রেল লাইন রয়েছে সেখানেও তারা অবরোধ করতে পারে, এমনটাই জানিয়ে তারা রেল কর্তৃপক্ষকে চিঠি দেবে। এমনটাই কিন্তু আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তবে বিকেল নাগাদ যদি তাদের পক্ষে ইতিবাচক কোনো সাড়া না মেলে, তবে বিকেলের পর থেকে তারা আবারও তিতুমির কলেজের সামনে যেই সড়ক রয়েছে এখানে অবস্থান নেবে, অর্থাৎ এবং উত্তর সিটি কর্পোরেশনের গাড়ি চলাচল, বনানী, গুলশান এই অঞ্চলের গাড়ি চলাচল বন্ধ করবার জন্য তারা সব ধরনের অবস্থান কর্মসূচি পালন করবে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে গতকালকে 2জন এবং আজকে সকালেও একজন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে, এবং শিক্ষার্থীরা যেমনটা বলছে যে তাদের এই আমরণ অনশন কর্মসূচি এটা চলবে। তবে শুধুমাত্র টঙ্গী ইজতেমায় যাতায়াতের কারণে আজকে সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত তারা কর্মসূচি শিথিল করেছে। সেই সঙ্গে সরকারকে তারা সময়ও বেঁধে দিয়েছে, এবং আগামীকাল যদি তাদের এই কর্মসূচি চলমান থাকে, তবে শুধুমাত্র সকাল 6টা থেকে ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত শুধুমাত্র সড়ক
অবরোধ শিথিল করবে এবং পরবর্তীতে আবারও তারা সড়কে নামবে, এমনটাই কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে। এই ছিল তিতুমির কলেজের সামনে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনের সর্বশেষ। টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে। ইবাদত বন্দেগি বয়ান জিকিরে মুখর ইজতেমা ময়দান। ফজরের নামাজের পরপরই ময়দানে শুরু হয় আমল। বাদ ফজর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ। পরে তালিমের আমল চলে খিত্তায় খিত্তায়। ৬৪ জেলার জন্য গঠন করা হয় চিল্লার সাথী। গাজীপুর থেকে আর জানাবেন জাভেদ আব্দুল্লাহ। যতটুকু দৃষ্টি তার সবটা জুড়ে তাঁবুতে ঢাকা। দ্বিতীয় দিনেও আমল, নসিহত ও তাশকিলের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার ময়দানে দিনের প্রথম ভাগের বয়ান শুরু হয়। ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে এতে অংশ নেন তাবলিগ জামায়াতের মুরব্বী, চিল্লার সাথীরা। প্রথম পর্বের দ্বিতীয় দিনে ফজরের নামাজের পরপরই হালকা বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ। চলে জিকির, দ্বীনি আলোচনা। মুসল্লিদের বোঝানো হয় নামাজ, রোজা, হজ, জাকাত, শাহদায়ের গুরুত্ব। মুসল্লিরা জানান, বৃহৎ এই ধর্মীয় জমায়েতে অংশ নেওয়ায় মজবুত হয় ঈমান। আল্লাহর একত্ব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের উপর বিশ্বাস স্থাপন সহজে কায়েম করা যায়। এখান থেকে মানুষ ভ্রাতৃত্ববোধ শিখবেন এবং মানুষের সহানুভূতিশীল হবেন এবং আল্লাহ এবং রসুলের একাত্মবাদের ঘোষণা দিবেন। প্রতিটা কাজ আমাদের মহল্লায় গিয়ে, আমাদের মসজিদে এবং আমাদের ঘরে যেভাবে এখান থেকে আমরা শিখছি, ঠিক এইভাবে আমরা আমাদের মহল্লায় গিয়ে ইনশাআল্লাহ দাওয়াতের কাজ পরিচালনা করব। মূল উদ্দেশ্য নিজেকে আত্মশুদ্ধি সংশোধন করা, উম্মতকে দাওয়াতের কাজের মধ্যে আল্লাহকে চিনানো, নবীর আদর্শকে উপর ওঠানো। দুনিয়া ও আখিরাতে উভয় ধারণে সফলতা অর্জন করতে পারি, এই বিষয়ে বেশিরভাগ বয়ান হইতেছে। এদিন দুপুরে বাদ জোহরের নামাজ আদায় করেন ৭ থেকে ৮ লাখ মুসল্লি। নামাজের পর পুরনো ঐতিহ্য অনুসরণ করে তরুণ তরুণীদের যৌতুকবিহীন বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করা হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সবাইকে ইসলামের দিকে আহ্বান করেছেন। এখান থেকে বের হয়ে প্রত্যেকের নিকট নবীর রিসালাত পৌঁছে দেওয়া হবে। সবাই ৩ চিল্লা যায়, ১ চিল্লা যায়, সময় লাগায়, নিজের জিন্দেগিতে পরিবর্তন হয়, এই জন্যই আসছি। যে বয়ান সম্পর্কে আমাদের বুড়োরা বয়ান করলো, সেই বয়ানে আমরা আল্লাহ তাআলার একত্ববাদ প্রকাশ পাইছি। এখানে ঈমান আমলের কথাবার্তা হচ্ছে এবং এর দ্বারা যারা আসতেছেন তারা এইখানে যে ফায়দাটা নিতে পারে, আমার দৃষ্টিকোণ থেকে অন্য কোথাও এত ফায়দা হয় না। রোববার সকাল ৯টায় আখরি মোনাজাত অনুষ্ঠিত হবে। ৭২টি দেশ থেকে ৩,০০০-এর অধিক বিদেশি মেহমান এসেছে এবারের ইজতেমায়। বিশ্বের দ্বিতীয় বৃহৎ মুসলিম জমায়েত বলা হয় বিশ্ব ইজতেমাকে। টঙ্গীর আশেপাশে এমন কোনো ভূমি নেই যেখানে মুসলিম উম্মার পায়ের ছাপ পড়েনি। আর এর একমাত্র উদ্দেশ্য সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও এক আল্লাহর দিন কায়েম করা। জাভেদ আব্দুল্লাহ, এখন, টঙ্গী, গাজীপুর। বিশ্ব ইজতেমার আরও বিস্তারিত জানতে চাই, ইজতেমা ময়দানে আছেন সহকর্মী জাভেদ আব্দুল্লাহ, তিনি সরাসরি যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। জাভেদ, এই মুহূর্তে ইজতেমার কী ধরনের আনুষ্ঠানিকতা চলছে এবং ইজতেমার সার্বিক বিষয় অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়ে মুসল্লিরা কি বলছেন? বিশাল মুসল্লিদের উপস্থিতিতে কিছুক্ষণ আগেই জোহরের নামাজ শেষ হয়েছে। জোহরের নামাজ শেষ হওয়ার পরপরই এখন মূল খিত্তায় অর্থাৎ যেখান থেকে মূল বয়ান প্রচার করা হয় সেখানে হেদায়েতি যে আমল, সেই আমল প্রচার করা হচ্ছে। নিশ্চয়ই ছবিতে ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে বিশাল সংখ্যায় মুসল্লি এরই মধ্যে কিন্তু নিজ নিজ খিমায়, নিজ নিজ খিত্তায় বসে সেই ধর্মীয় শিক্ষা সেগুলো গ্রহণ করছেন। একটু ভিন্ন তথ্য যদি দেই তাহলে পুরো ইজতেমা জুড়ে ইজতেমাকে সফল করার জন্য কিন্তু কেন্দ্রীয় সমন্বয় টিম গঠন করা হয়েছে। তারা কাজ করছে বিশ্ব ইজতেমায় ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ডেস্কো, একই সঙ্গে লিয়াজো অফিস, ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম, স্বাস্থ্য অধিদপ্তরের আলাদা কেন্দ্র এবং একই সঙ্গে পুলিশ এবং সর্বোপরি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় কিন্তু পুরো ইজতেমা জুড়ে সার্বিক যে ব্যবস্থাপনা তা কিন্তু বেশ ভালো এভাবে বলা যায়। কিছুক্ষণ আগেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আগামীকাল আখেরি মোনাজাত হবে ৯টা থেকে ৯টা ৩০-এর মধ্যে এবং সেই মোনাজাতকে নিরবিচ্ছিন্ন এবং মুসল্লিদের সেই মোনাজাতে অংশগ্রহণ স্বাচ্ছন্দ্য করার জন্য সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তো আবির, আপনি নিশ্চয়ই ছবিতে এর মধ্যে দেখতে পাচ্ছেন যে ধর্মপ্রাণ মুসল্লিরা কীভাবে আল্লাহর
আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দিগি তে মশগুল আছেন। এরই মধ্যে কিন্তু যে খিত্তায় কিন্তু ইবাদত চলছে এবং তাবলিগের সবচেয়ে বড় যে কাজ, যে মূল 6টি স্তম্ভ আছে, সেগুলো নিয়েই মূলত আলোচনায় প্রাধান্য পাচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত। এই বিষয়গুলো একটু বলে রাখছি যে সেটা হলো যে এই পুরো মুসল্লি যে বিশাল যে জমায়েত, এই জমায়েতে এখন পর্যন্ত 3 জন মুসল্লি ইন্তেকাল করেছেন। কিছুক্ষণ পরে আমরা আপনাদেরকে একটি বাড়তি তথ্য দিতে পারবো। সেটা হলো যে এখানে যৌতুকবিহীন যে তরুণীরা আসছেন, তাদের যৌতুকবিহীন একটি বিয়ের আয়োজন করা হবে। এটি কিন্তু দীর্ঘদিনের একটি পুরনো একটি রেওয়াজ বিশ্ব ইজতেমার। তো আমার কাছে টঙ্গী ইজতেমা ময়দান থেকে এই ছিল সবশেষ। আবির। গণহত্যা সহ দেশের প্রতিটি অন্যায়ের বিচার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে দলের কর্মী সম্মেলনে কথা বলেন তিনি। এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে, এর দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। বাকিটার বিচার আস্তে আস্তে হতে পারে, আপত্তি নেই, কিন্তু অগ্রাধিকার দিয়ে দুইটার বিচার করা হবে। এটা এই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য। 1972 সালের সংবিধানের মাধ্যমে দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ খুলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। এ সময় তিনি বলেন, সংবিধান শুধু 17 বার সংশোধন নয়, এর মধ্যে 2 বার পুনর্লিখন করা হয়েছে। শনিবার সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সুশাসন ও গণতন্ত্র শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন ডক্টর আলী রিয়াজ। বলেন, 72-এর সংবিধানে প্রাতিষ্ঠানিক স্বৈরাচার হওয়ার বিষয়টি পরবর্তীতে সংশোধনের মাধ্যমে পাকাপোক্ত করা হয়েছে। 1972 সালে তৈরি করা সংবিধানের মধ্য দিয়ে যেদিন ওই সংবিধান গৃহীত হয়েছে, সেদিন থেকেই বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধান দুইবার পুনর্লিখিত হয়েছে কোনো রকম ম্যান্ডেট ছাড়া এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে। 1975 সালে একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠার আগে যে সংবিধান, 4র্থ সংশোধনী পাশের পরে যে সংবিধান, দুটো এক সংবিধান নয়। 5ম সংশোধনীর পরে একটা নতুন সংবিধান তৈরি করা হয়েছে, লেখা হয়েছে, লিটারেলি লেখা হয়েছে এবং বেঁধে দেওয়া হয়েছে যে আর কেউ এটা পরিবর্তন করতে পারবে না। দেশের বাইরের প্রসঙ্গ। বিমান হেলিকপ্টার সংঘর্ষে 67 আরোহীর প্রাণহানির 2 দিন না পেরোতে 6 আরোহী নিয়ে আরেকটি বিমান বিধ্বস্ত হলো যুক্তরাষ্ট্রে। ফিলাডেলফিয়ায় কয়েকটি ভবন ভেদ করে বিমানটি বিস্ফোরিত হওয়ায় শঙ্কা বাড়ছে বহু হতাহতের। অন্যদিকে ওয়াশিংটনে বিধ্বস্ত বিমান ও হেলিকপ্টারের 3টি ব্ল্যাক বক্সই অক্ষত উদ্ধার হয়েছে। দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভূরাজনৈতিক অপব্যাখ্যা দিচ্ছেন বলে অভিযোগ বিশেষজ্ঞদের। আরও জানাবেন নুজহাত কামাল। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের নর্থ ইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে 1800 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মিসৌরির স্প্রিংফিল্ড ব্র্যানসন ন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছিল জেট রেস্কিউ এয়ার অ্যাম্বুলেন্স। এক শিশু রোগী ও তার অভিভাবক এবং 4 ক্রু সহ মোট 6 আরোহী নিয়ে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বিধ্বস্ত হয় বিমানটি। It was a big ball of fire, it just flew into the sky and the whole gas station started shaking. And like little debris and stuff was flying over there, so I tried to keep the doors shut, not let customers out until the debris was gone, so nobody got hurt or anything. অনলাইনে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে হুট করে দ্রুত গতিতে নিচের দিকে নেমে এসে তীব্র আওয়াজে বিস্ফোরিত হয় বিমানটি। কয়েকটি ভবনের ওপর বিমানটি আছড়ে পড়ে এবং পুড়ে ছাই পথ চলতি যানবাহনও। When it hit the house, it hit a couple cars. Boom! And to the plaza, and to the Dunkin' Donuts, everywhere. I never seen nothing like that a day in my life. I have never seen nothing like that. You got dead bodies over there, cars burnt up. যুক্তরাষ্ট্রের 5ম বৃহৎ শহর ফিলাডেলফিয়ার ঘনবসতিপূর্ণ একটি এলাকায় রুজভেল্ট শপিং মলের কাছেই ঘটে এ দুর্ঘটনা। যে এলাকায় এ দুর্ঘটনা ঘটে, সারি বেঁধে দাঁড়িয়ে থাকা বাড়িঘর আর দোকানপাটের ব্যস্ত এলাকা সেটি। সব মিলিয়ে বহু হতাহতের আশঙ্কা প্রশাসনের। We have no reports on the number of fatalities, so we are asking everyone for their thoughts and prayers for all who may have been impacted and affected by this tragedy. Several dwellings and vehicles were also impacted.
And so we are urging people, particularly those families who live in the surrounding area, to please stay home if possible. উড্ডয়নের পরপরই মাত্র 6.5 কিলোমিটার দূরে বিধ্বস্ত হয় লিয়ারজেট 55 বিমানটি। দুর্ঘটনার সময় এলাকাটিতে আবহাওয়া শীতল এবং খানিকটা বৃষ্টি থাকায় দৃষ্টিসীমা ছিল কম। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন। অন্যদিকে ওয়াশিংটনের পোটোম্যাক নদীতে বুধবার বিধ্বস্ত সামরিক হেলিকপ্টার ও বেসামরিক বিমানের নিহত 67 আরোহীর মধ্যে 25 জনের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে এখনো। নদীতে এখনো ভাসছে ধ্বংসাবশেষ। 3টি ব্ল্যাক বক্সই উদ্ধার করেছে ডুবুরিরা। বিশেষ করে অত্যাধুনিক ব্ল্যাক হক হেলিকপ্টারের ব্ল্যাক বক্সটি পুরোপুরি অক্ষত থাকায় 2 উড়োযানের সংঘর্ষের কারণ জানা কেবল সময়ের অপেক্ষা বলে আশাবাদী প্রশাসন। That was actually in what we consider good condition. As part of that process, it was soaked in alcohol overnight. It was then opened today, and we have a high level of confidence that we will be able to get a full download in the very near future. এদিকে ওয়াশিংটনে বিমান দুর্ঘটনার কারণ হিসেবে গুরুত্বপূর্ণ পদে জাতি বৈচিত্র্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া দায়ী বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাখ্যাকে দায়িত্বজ্ঞানহীন আচরণ আখ্যা দিয়েছেন বিমান নিরাপত্তা বিশেষজ্ঞরা। When you talk about an accident, you talk about factual information. And the president took yesterday with 20 plus bodies still in the Potomac River, minutes from the White House, to go on a political rant and blame things that had no bearing on this accident. So it was frustrating. 2 দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী ওয়াশিংটনের বিমান হেলিকপ্টার সংঘর্ষ। দেশটিতে বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা বিরল হলেও গেল কয়েক বছরে অল্পের জন্য দুর্ঘটনা এড়ানোর প্রবণতা বেড়ে চলায় উদ্বেগ বাড়ছে আকাশপথে নিরাপত্তা নিয়ে। নুজহাত কামাল, এখন বিশ্ব। বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে গেল এক সপ্তাহে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে নিহত কমপক্ষে 700 জন, আহত প্রায় 3000 মানুষ। জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী M23 বর্তমানে কঙ্গোর সবচেয়ে বড় শহর গোমা দখলে রেখেছে। বর্তমানে অগ্রসর হচ্ছে পার্শ্ববর্তী শহর বুকাভুর দিকে। বিদ্রোহীদের দাবি, সংখ্যালঘু তুৎসিস জনগোষ্ঠীটির স্বাধিকারের জন্য চলছে এই লড়াই। তবে কঙ্গো সরকারের অভিযোগ, খনিজ সম্পদ লুণ্ঠনের জন্য উত্তরাঞ্চল নিয়ন্ত্রণের চেষ্টা করছে M23। সংখ্যা শুরুর পর আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন 4 লাখের বেশি মানুষ। এখন দুপুর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে তৌহিদুরের মৃত্যুতে ক্যাম্প কমান্ডার প্রত্যাহার। আইএসপিআর এর বিবৃতি, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার দপ্তরের। কিছুক্ষণের মধ্যেই পর্দা উঠছে 21শে বইমেলার। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। দায় ও দরদ নিয়ে বাংলাকে সর্বজনীন করার আহ্বান। জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে অনিশ্চয়তা, দাবি না মানলে বিকেলে সড়ক অবরোধের ডাক তিতুমির কলেজ শিক্ষার্থীদের। দাবি না মানলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। বিকাল 4টা থেকে আমরা আমাদের ব্লগের কর্মসূচিটি অব্যাহত রাখবো। এবং বয়ান ও জিকিরে মুখর টঙ্গীর ইজতেমা ময়দান। ইবাদত বন্দেগীতে মশগুল দেশ বিদেশের লাখো মুসল্লি। প্রত্যেক ঘরে ঘরে দিনের ফেকেন নিয়ে যাইতে পারে, এই বিষয়ে এখানে কথা আছে। বয়ানে আমরা আল্লাহ তাআলার একত্ববাদ প্রকাশ পাইছি। এ ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tvএখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন tv।